উফ বাবারে, খুব শীত পড়েছে। যাক বাঁচা গেল। এই শীতের মধ্যে আমার বৌমা আর ফুচকা খেতে পারবে না, কারণ শীতকালে ফুচকার টক জল খেলে ঠান্ডা লেগে যায়। গোটা গরমকালে বৌমা ফুচকা নিয়ে যা পাগলামি করেছে। শীতকাল পড়লো, আমরা এবার বাঁচলাম। শীতকালে এবার আমরা ভালো মন্দ খাবার খেতে পারবো। আলুর পরোটা, চিকেন পরোটা, ফুলকপির পরোটা, বেগুনি, গাজরের হালুয়া, আরো কত কিছু। একদিকে পারমিতা দেবী মনে মনে এসবই ভাবতে থাকে, কিন্তু অন্যদিকে তার বৌমা কবিতা ঘরে মন খারাপ করে বসে আছে, কারণ হঠাৎ করে শীতকাল পড়ে যাওয়ায় তার মোটেই ভালো লাগে না। কবিতার এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, তাই সে কিছুতেই ফুচকা খেতে পারছে না। সেই জন্য কবিতা শীতকাল মোটেই পছন্দ করে না। দূর, এই প্রত্যেক বছর 2-3 মাসের জন্য শীতকাল পড়ে কেন কি জানি। আমি মনের আনন্দে ফুচকা খেতেই পারি না। সব জায়গায় গরম গরম মোমো বিক্রি হচ্ছে, চাউমিন বিক্রি হচ্ছে, কিন্তু কোথাও গরম গরম ফুচকা বিক্রি হয় না। তাহলে আমিও শীতের মধ্যে মনের আনন্দে ফুচকা খেতে পারতাম। এই বলে কবিতা মন খারাপ করে বিছানায় কম্বলের তলায় বসে বসে ফোনে রিল ভিডিও দেখতে শুরু করে। এমন সময় হঠাৎই তার সামনে গরম গরম ফুচকার ভিডিও চলে আসে। শহরে নাকি এক মহিলা গরম গরম ফুচকা বিক্রি করে। সেই ভিডিও দেখে কবিতা খুবই খুশি হয়। কি মজা, আমার মনটা তো একদম ভালো হয়ে গেল। শীতকালে শহরের বুকে গরম গরম ফুচকা পাওয়া যাচ্ছে, এর থেকে খুশির আনন্দের খবর আর কি হতে পারে। আমি এখনই গরম গরম ফুচকা খেতে বেরিয়ে পড়ব। এই বলে কবিতা বেশ ভালো করে সোয়েটার চাপা দিয়ে ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে এই বিষয়ে তার পরিবারের লোকেদের কিছুই জানায় না, কারণ তারা জানতে পারলেই তাকে আর ফুচকা খেতে যেতে দেবে না। কিছুক্ষণের মধ্যেই কবিতা একাই গরম গরম ফুচকা খেতে চলে যায়। এক মহিলা একটা স্টলে সবার সামনে কড়াইতে গরম গরম ফুচকা তেল থেকে ভেজে তুলে নেয়, আর সেই গরম গরম ফুচকার মধ্যেই সে ফুটন্ত টক জল কিংবা পুদিনা জল দিয়ে ফুচকা বানায়। ফুচকার মধ্যে যে আলুর পুর দেয়া হয় সেটাও একেবারে গরম গরম সিদ্ধ আলু দিয়ে মাখা, যা দেখে কবিতার জিভে একেবারে জল চলে আসে। গরম গরম ফুচকা খাবে নাকি? গরম গরম ফুচকা, এই শীতের মধ্যে গরম গরম ফুচকা খেয়ে যাও। 10 টাকায় 10টা ফুচকা, শীতের মধ্যে জিভে জল নিয়ে আসা গরম গরম ফুচকা। আরে হ্যাঁ, গরম গরম ফুচকা খাবো বলেই তো এখানে এলাম। তুমি তো ইনস্টাগ্রামে একেবারে ভাইরাল হয়ে গেছো। উফ, ফুচকাগুলো থেকে পুরো ধোঁয়া উঠছে, দারুণ দারুণ। এই বলে কবিতা গরম গরম ফুচকা খেতে শুরু করে দেয়, কিন্তু সেই গরম গরম ফুচকা খেতে গিয়ে তার মুখে একেবারে ছ্যাঁকা লাগে। তবুও সে একেবারে প্রায় 100 টাকার মতো ফুচকা খায়। এভাবে শীতের মধ্যে গরম গরম ফুচকা খেয়ে সে ফুচকার প্রেমে পড়ে যায়। মনের আনন্দে কবিতা সেদিনের মতো বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর কবিতা যখন তার শাশুড়ি মাকে গরম গরম ফুচকা খাওয়ার কথা জানায়, তখন পারমিতা দেবী খুবই অবাক হয়। এমনকি পরের দিন থেকে কবিতা বাড়িতেই গরম গরম ফুচকা বানিয়ে খেতে শুরু করে। এমনই একদিন সকালবেলা কবিতা রান্নাঘরে গিয়ে দেখে সেখানে গরম গরম কচুরি এবং ঘুগনি রাখা আছে। উফ, ঘুগনিটা খেতে হেব্বি লাগছে। ঘুগনিতে মনে হচ্ছে টক জল, নারকেল সবই দেওয়া আছে। আমি বরঞ্চ গরম গরম ফুচকা তৈরি করে নিই, তারপরে এই ঘুগনি দিয়ে গরম গরম ঘুগনি ফুচকা খাবো। এই বলে কবিতা ওভেনের উপর কড়াই বসিয়ে গরম গরম ফুচকা ভাজতে শুরু করে দেয়। সেই ফুচকার মধ্যে সে গরম গরম ঘুগনি ভরে নেয়। এমন সময় তার ননদ টিয়া রান্নাঘরে এসে বলে, এ কি বৌদি, কচুরির সাথে ঘুগনি রাখা ছিল, সেটা কোথায় গেল? আজকে সকালে আমি মর্নিং ওয়াক করতে গিয়ে গরম গরম কচুরি আর ঘুগনি নিয়ে এসেছি। সবাই মিলে ভাবলাম ব্রেকফাস্টে কচুরি ঘুগনি খাবো, কিন্তু ঘুগনি উধাও হয়ে গেল কেন? আরে উধাও হবে কেন, আমি গরম গরম ঘুগনি দেখে গরম গরম ফুচকা তৈরি করে ফেলেছি। এই দেখো, ফুচকার মধ্যে ঘুগনি ভরা হয়ে গেছে। উফ, ফুচকাগুলো থেকে কেমন ধোঁয়া উঠছে দেখো, কি ভালো লাগছে। চলো আজকে সকাল সকাল আমরা সবাই ঘুগনি ফুচকা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি, দারুণ হবে। এই কথা শুনে টিয়া খুবই বিরক্ত হয়, কারণ তাদের সবসময় এরকম ফুচকার কথা শুনতে ভালো লাগে না। কিন্তু তাদের কাছে কিছু করারও নেই। সেদিন সকালবেলা বাধ্য হয়ে সবাই গরম গরম ঘুগনি ফুচকা খেয়ে নেয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন টিয়ার বিয়ের জন্য এক বড়লোক পরিবার থেকে সম্বন্ধ আসে। টিয়ার সাথে দীপকের বিয়ে ঠিক হয়।
টিয়ার বিয়ের জন্য যখন খাবার দাবারের মেনু তৈরি করা হয় তখন মা, আমার বিয়েতে কিন্তু স্টার্টার হিসেবে তুমি ফুলকপির পকোড়া, চিকেন পকোড়া আর বেগুনি রাখবে, কারণ শীতকালে সবাই বেগুনি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, তুই যা যা বলবি সেই খাবারগুলোই তোর বিয়ের মেনুতে রাখা হবে তো। এ কি মা, আপনারা এত সব খাবারের ব্যবস্থা করছেন, কিন্তু কোথাও ফুচকার কথা নেই কেন? বিয়ে বাড়িতে যদি ফুচকার স্টলই না থাকে তাহলে কি ভালো লাগে? তুমি একদম ফুচকার কথা বলবে না বৌদি, কারণ আমরা মোটেই ফুচকা খেতে পছন্দ করি না। আর আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা ফুচকা খেতেই পারে না, ওদের ফুচকাতে অ্যালার্জি আছে। তাই আমার বিয়েতে আর যাই হোক ফুচকার কোন রকম কোনো আইটেম থাকবে না। আর তুমি তো এমনিতেই এত ফুচকা খাচ্ছ, তবুও তোমার লোভ যায় না বলো? এই কথা শুনে কবিতা একেবারে চুপ করে যায়। সে বুঝতে পারে তার ননদের বিয়েতে গরম গরম ফুচকা হওয়ার কোনো উপায় নেই। এই ভেবে তার মন খারাপ করে। দেখতে দেখতে এভাবে কয়েকটা দিন কেটে যায়। ইতিমধ্যে টিয়ার বিয়ের জন্য শপিং শুরু হয়। একদিন কবিতা তার শাশুড়ি মা এবং ননদের সঙ্গে শপিং করতে যায়। ওরা যা পারছে করুক, ঘন্টার পর ঘন্টা ধরে শাড়ি পছন্দ করছে, গহনা পছন্দ করছে। আমি এত সময় নষ্ট করতে পারবো না, আমি বরঞ্চ গরম গরম ফুচকা খেয়ে নিই। এই বলে কবিতা বেশ গরম গরম ধোয়া ওঠা ফুচকা খেয়ে নেয়। এমনই একদিন টিয়া পার্লারে গিয়ে ফেসিয়াল করাবে বলে ঠিক করে, কিন্তু টিয়ার মা তখন বিয়ের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় টিয়া তার বৌদির কাছে গিয়ে বলে, ও বৌদি, আমি এখন পার্লারে যাচ্ছি, তোমাকেও আমার সাথে যেতে হবে। আর হ্যাঁ, আমার কিন্তু 3 ঘন্টা ফেসিয়াল করাতে লাগবে, তুমি 3 ঘন্টা পারলে বসে থাকবে কেমন? সে কি, 3 ঘন্টা পার্লারে বসে থাকলে আমার তো খিদে পেয়ে যাবে, কারণ আমি 3 ঘন্টা কিছু না খেয়ে থাকতে পারবো না। আর শীতকালে 3 ঘন্টা মানে 6 ঘন্টার সমান, সময় তো কাটতেই চায় না। আরে আমি যেই পার্লারে যাচ্ছি ওখানে ফ্রিতে বিভিন্ন রকম ভালো ভালো খাবার খেতে দেয়, তুমি খাবার খাওয়া নিয়ে কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার সাথে যাবে আর ওখানে বসে থাকবে। এই কথা শুনে কবিতা রাজি হয়ে যায়, কিন্তু তার পার্লারের খাবার খেতে বয়েই যায়। কবিতা রান্নাঘরে গিয়ে নিজের জন্য গরম গরম ফুচকা বানিয়ে নেয়। সে একটা হটপটের মধ্যে ফুচকাগুলো ভরে নেয়। কিছুক্ষণ পর টিয়া এবং কবিতা যখন পার্লারে যায় তখন টিয়া মনের সুখে পার্লারে ফেসিয়াল করতে বসে পড়ে। অন্যদিকে পার্লারের একটা দিদি কবিতার কাছে গিয়ে বলে, ম্যাডাম, আপনি তো অনেকক্ষণ ধরে বসে আছেন, তাই আমাদের পার্লার থেকে আপনার জন্য বার্গার আর চিকেন স্যান্ডউইচ পাঠানো হয়েছে, আপনি খেয়ে নিন প্লিজ, কারণ এখনো আপনার ননদের ব্রাইডাল ফেসিয়াল হতে আরো 2 ঘন্টা সময় লাগবে। না না, থ্যাংক ইউ, আমি নিজের জন্য সাথে করে খাবার এনেছি। এই যে আমার হটপটের মধ্যে আমি আমার জন্য গরম গরম ফুচকা নিয়ে এসেছি, আমি এখন বসে বসে ফুচকা খাবো। আপনারা 2 ঘন্টা কেন, 3 ঘন্টা ধরেও ফেসিয়াল করাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এই বলে কবিতা হটপট খুলে সবার সামনে বসেই গরম গরম ফুচকা খেতে শুরু করে দেয়। এভাবে পার্লারে ফুচকা খাওয়ার ফলে পার্লারে টক জল পড়তে শুরু করে, যা দেখে পার্লারের লোকজন মোটেই বিষয়টা পছন্দ করে না। টিয়ারও বিষয়টা দেখে খুবই খারাপ লাগে, কারণ সে ভাবতে পারে না তার বৌদি পার্লারে এসে এরকম কাণ্ড ঘটাতে পারে। বৌদি, তুমি কি করছো? তোমার জন্য দেখছি আমার মান সম্মান কিছুই থাকবে না। পার্লারের মধ্যে বসে এরকম করে কেউ ফুচকা খায় নাকি? কেন, পার্লারের মধ্যে বসে বার্গার স্যান্ডউইচ খেলে যখন অসুবিধা হয় না, তাহলে ফুচকা খেতে অসুবিধা হবে কেন? কবিতা এই কথা বলে টিয়াকে চুপ করিয়ে দেয়। কিন্তু টিয়ার যখন ফেসিয়াল করা হয়ে যায় তখন টিয়াকে একটা বড়সড় বিল ধরিয়ে দেয়া হয়। দেখলে বৌদি, তুমি পার্লারে বসে ফুচকা খেয়েছো বলে আমাদের বিলের মধ্যে এক্সট্রা ফাইন অ্যাড করে দিয়েছে, কারণ তুমি পার্লার নোংরা করেছো। সত্যি তোমাকে নিয়ে আসাই আমার ভুল হয়েছে, আমি যদি জানতাম তুমি এরকম কাণ্ড করবে তাহলে আমি কখনো তোমাকে এখানে নিয়ে আসতাম না। এভাবে দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই টিয়ার সাথে দীপকের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর যখন তারা হানিমুনে ঘুরতে যাবে বলে ঠিক করে তখন তারা দাদা বৌদিকে তাদের সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তাই কবিতা এবং রাহুলও তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা নিজেদের জন্য বড় এসি ট্রেনের ফার্স্ট ক্লাস কামরার টিকিট কেটে নেয়। রাহুল, একে এত ঠান্ডা পড়েছে, তারপর ওরকম ফার্স্ট ক্লাস ট্রেনে ট্রাভেল করার কি আছে বলো তো? আমি তো ঠান্ডায় একেবারে কেঁপে মরে যাব বলো। তুমি তো জানো আমার বোনের সারা জীবন এসিতে থাকা অভ্যাস, তাই ওই এসি কামরা ছাড়া ট্রাভেল করতে পারে না। তুমি গরমের জামা কাপড় একটু বেশি করে নিয়ে নাও, তোমার কোনো কষ্ট হবে না। রাহুল এই কথা বললে
কবিতা বেশি করে সোয়েটার প্যাকিং করে নেয়। পরের দিনই তারা চারজনে মিলে ট্রেনের এসি কামরায় উঠে পড়ে। এমন সময় কবিতা যে একটা বিচ্ছিরি ঘটনা ঘটাবে সেটা কেউ কল্পনাও করতে পারে না। ট্রেনে উঠে যখন সবাই কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে, এমন সময় কবিতার খুব খিদে পেয়ে যায়। তাই কবিতা ব্যাগ থেকে একটা ছোট গ্যাস বার্নার বার করে। ব্যাস, আমি এবার ট্রেনের মধ্যে গরম গরম ফুচকা তৈরি করব আর খেয়ে নেব। এই ট্রেনের খাবারগুলো কেমন ঠান্ডা ঠান্ডা, এরকম ঠান্ডা খাবার খেতে ভালো লাগে নাকি? তার থেকে আমার গরম গরম ফুচকা খাওয়া অনেক ভালো। এই বলে কবিতা ট্রেনের মধ্যে বসে বসে গরম গরম ফুচকা তৈরি করে। কিন্তু হঠাৎই ট্রেনের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে ট্রেনে সবাই ভয় পেয়ে যায় আর তারা এদিক ওদিকে দৌড়াতে শুরু করে। কবিতার জন্য মাঝ রাস্তায় ট্রেন থেমে যায় আর ট্রেনের মধ্যে চারিদিকে পুলিশ এখন ছড়াছড়ি। তুমি কি করলে কি এটা কবিতা? তুমি ট্রেনের মধ্যে গ্যাস বার্নার জ্বালিয়েছো? আমি তো ভাবলাম তুমি পাহাড়ে গিয়ে ম্যাগি তৈরি করার জন্য বার্নার নিয়েছো, কিন্তু আমার তো ধারণা ছিল না যে তুমি এরকম কাণ্ড ঘটাতে পারো। বৌদি, তোমার জন্য এবার আমাদের জেলে যেতে হবে। কেন যে আমি তোমাকে ঘুরতে নিয়ে আসলাম কি জানি। এভাবে ট্রেনে গরম গরম ফুচকা বানানোর জন্য কবিতা ভীষণই ভয় পেয়ে যায়। পুলিশ যখন সেখানে এসে কবিতার কাণ্ড কারখানার ব্যাপারে জানতে পারে, তখন তারা সাথে সাথে গ্যাস বার্নার বন্ধ করে দেয়, কারণ ইতিমধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা চারজন আমাদের সাথে থানায় যাবেন, কারণ ট্রেনের মধ্যে ফুচকা বানানোর জন্য সব প্যাসেঞ্জারদের জীবন চলে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আপনাদেরকে এত সহজে ছাড়া যাবে না। কবিতা বারবার তাদের কাছে ক্ষমা চাইলেও তারা কিছুতেই কোনো কথা শুনতে চায় না। পুলিশ চারজনকে ধরে থানায় নিয়ে যায়, এমনকি তাদের একটা রাত থানাতেই থাকতে হয়। পরের দিন সকালবেলা তারা 5,000 টাকা ফাইন দিয়ে নিজেদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু এরকম ঘটনা কবিতা সারা জীবন মনে রেখে দেয়। আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার এই দিনটার কথা সারা জীবন মনে থাকবে। কবিতা খুবই কান্নাকাটি করলেও কেউ তার কথাই পাত্তা দিতেই চায় না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে কবিতা নিজেকে শুধরিয়ে নেয়, কিন্তু এই ঘটনা সারা জীবন সবাই মনে রাখে। কিন্তু কবিতা এখন কিছুতেই শীতের মধ্যে গরম গরম ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না। কলকাতা শহরে ডেভিড তার একমাত্র বোন মারিয়ামকে নিয়ে বসবাস করত। তাদের বাবা মা অনেক বছর আগেই মারা গিয়েছিল। মারিয়াম বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার দাদা ডেভিড রাতুল নামে তার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে মারিয়ামের বিয়ে ঠিক করেছিল। কিন্তু রাতুলের মা চন্দনা দেবী মারিয়ামকে মেনে নিতে অস্বীকার করে। তাই রাতুল তার মায়ের অমতেই মারিয়ামকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিল। চন্দনা দেবী কিছুতেই মারিয়ামকে মন থেকে রাতুলের বউ বলে মেনে নিতে পারে না। সে সবসময় মারিয়ামকে কথা শোনায়। মারিয়াম ননভেজ খাবার খেত বলে চন্দনা দেবী তাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেয় না, এমনকি সে মারিয়ামের খাওয়া জল পর্যন্ত আলাদা করে দেয়। একদিন জল শেষ হয়ে গেলে মারিয়াম রান্নাঘরে যায়। এই মেয়ে, তুমি একেবারে আমার রান্নাঘরে ঢুকবে না। আমার রান্নাঘরে নিরামিষ রান্না হয় না। তুমি সব বাসনপত্র ছুঁয়ে দিও না, যেন সব অশুদ্ধ হয়ে যাবে। তারপর আবার সব বাসনপত্র আমাকে মাজতে হবে। এক্ষুনি বেরিয়ে যাও। চন্দনা দেবীর কথা শুনে মারিয়ামের খুব খারাপ লাগে। সে মাথা নিচু করে কাঁদতে শুরু করে। না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। আপনি যে জল খেতে দিয়েছিলেন সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই আমি জল নিতে এসেছি। আমি এখনো পর্যন্ত কোনো বাসনে হাত দিইনি। চন্দনা দেবী মারিয়ামের কোনো কথাই শুনতে চায় না। সে তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। এভাবেই কিছুদিন কাটে। কয়েকদিন পর ক্রিসমাস আসবে বলে মারিয়াম খুবই খুশি ছিল। মারিয়ামের ক্রিসমাসের জন্য নানান ধরনের সুস্বাদু কেক বানানোর ইচ্ছা করে, তাই সে রাতুলকে নিজের মনের ইচ্ছার কথা জানায়। রাতুল তার মাকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে মারিয়ামকে কেক বানানোর সমস্ত উপকরণ এনে দেয়। সেই উপকরণের মধ্যে অনেকগুলো ডিমও ছিল। চন্দনা দেবী বিকেলবেলা হাঁটতে বেরোলে মারিয়াম রান্নাঘরে ঢুকে কেক বানানো শুরু করে। কিন্তু হঠাৎই তার শাশুড়ি মা নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি ফিরে আসে এবং রান্নাঘর থেকে সে ডিমের আষ্টে গন্ধ পায়। ইস বাবারে, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে। পচা ডিমের মতো গন্ধ পুরো। ছি, আমার পুরো গা গুলিয়ে উঠছে। দুপুরে যা খেয়েছি সব যেন পেট থেকে উঠে আসবে। যাই গিয়ে দেখি তো কিসের গন্ধ বেরোচ্ছে। উফ, আর পারি না। চন্দনা দেবী রান্নাঘরে এসে মারিয়ামকে কেক বানাতে দেখে ভীষণ রেগে যায়।
মারিয়াম তার শাশুড়ি মাকে দেখে খুব ভয় পায়। সে ডিমগুলো কোথায় লুকাবে ভেবে পায় না। চন্দনা দেবী মারিয়ামকে ভীষণ বকাবকি শুরু করে। রাতুল চিৎকার চেঁচেমেচি শুনে সেখানে আসে। তোমার এত বড় সাহস, তুমি ডিম দিয়ে কেক তৈরি করছো, তাও আবার আমার থেকে লুকিয়ে লুকিয়ে। আজকে তোমার একদিন কি আর আমার একদিন। এই ডিমের ট্রে ধরে আমি বাইরে ছুঁড়ে ফেলে দেব। একদম ক্রিসমাসের কেক খাওয়া না আমি ঘুচিয়ে দেব। তুমি এমন করে বলছো কেন মা? সামনে ক্রিসমাস। মারিয়াম বিয়ের আগে ওর বাপের বাড়িতে প্রত্যেক ক্রিসমাসে কেক বানাতো, তাই এখানেও সে কেক বানাচ্ছে। তুমি ওকে কেন আটকাচ্ছ? তোমার যদি ডিম দেওয়া কেক খেতে ইচ্ছা না করে খেও না, কিন্তু মারিয়ামকে তো খেতে দাও। না না থাক, তুমি মাকে কিছু বলো না। ভুলটা আমারই হয়েছে। আমি সব ডিম বাইরে ফেলে দিচ্ছি, আর আমি কেকও বানাবো না। প্রত্যেক ক্রিসমাসে যে কেক খেতেই হবে তার কোনো মানে নেই। তোমাকে তো দেখছি কিছু বলা যাবে না। হ্যাঁ, কিছু বললেই তোমার নাকি কান্না শুরু হয়ে যায়। সব সময় আমার সামনে কুমিরের কান্না কাঁদবে না তো। ক্রিসমাসের জন্য আবার কেক খাবে? নাটক দেখলে গা চলে যায়। যাও ফেলে দাও সব ডিমগুলো, ফেলে দাও। মারিয়াম ডিমের ট্রেগুলো বাইরে ডাস্টবিনে ফেলে দেয়। ক্রিসমাসের জন্য তার আর কেক বানানো হয় না। চন্দনা দেবী মারিয়ামকে দিয়ে সমস্ত রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করায়। এভাবেই কিছুদিন কাটে। প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় নিয়ে চন্দনা দেবী মারিয়ামকে কথা শোনাতো। একদিন ক্রিসমাস উপলক্ষে মারিয়াম সবার জন্য কিছু উপহার কিনবে বলে ঠিক করে। সে রাতুলের কাছ থেকে কিছু টাকা নিয়ে উপহার কিনতে চলে যায়। মারিয়াম একটা সুন্দর জামা কাপড়ের দোকানে যায়। সেখানে গিয়ে সুন্দর সুন্দর গাউনগুলো মারিয়ামের দৃষ্টি আকর্ষণ করে। বাহ, গাউনগুলো তো খুব সুন্দর। মায়ের জন্য একটা গাউন কিনে নিয়ে যায়। মায়ের খুব পছন্দ হবে। সবসময় রাগ করে থাকে আমার উপর। গাউন উপহার পেলে হয়তো আমাকে বকাবকি করবে না। আর তাছাড়া সবসময় তো শাড়ি পরেই থাকে। এবার ক্রিসমাসে আমি আর মা দুজনে একই গাউন পরবো। মারিয়াম নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য সুন্দর সুন্দর দুটো গাউন কিনে বাড়ি নিয়ে চলে আসে। চন্দনা দেবী মারিয়াকে গাউন দুটো দেখালে সে ভীষণ রেগে যায়। এগুলো কি? এ তো বিদেশি জামা কাপড়। আমি ক্রিসমাসে এগুলো পরবো? ছি ছি ছি, তুমি ইচ্ছে করে আমাকে অপমান করবে বলে দোকান থেকে এসব কিনে এনেছো? আমি সবসময় শাড়ি পরি, আর তুমি আমাকে বাচ্চাদের মতো ফ্রক পরাবে? আমি জীবনে পরবো না। বিশ্বাস করুন, আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে। সব সময় শাড়ি পরতে ভালো লাগে বলুন? একবার একটু অন্য কিছু ট্রাই করে দেখুন, আপনাকে সত্যি খুব ভালো লাগবে। চুপ করো অসভ্য মেয়ে, এসব শোনাও পাপ। আমি পরবো না, আর তোমাকেও এই বাচ্চা মেয়েদের মতো জিনিসপত্র পরতে দেব না। বেশি কথা বললে না, এই নতুন জামা কাপড়গুলো কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেব বলে দিলাম। এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায়। মারিয়াম মনে মনে খুবই কষ্ট পায়। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন মারিয়াম রাতুলের সঙ্গে গল্প করতে করতে জানতে পারে ক্রিসমাসের দিন তার শাশুড়ি মায়ের জন্মদিন। সে খুবই খুশি হয়। মারিয়াম রাতুলকে বলে, আচ্ছা রাতুল, আমরা যদি ক্রিসমাসের দিন মাকে একটা সারপ্রাইজ পার্টি দিই তাহলে কেমন হবে? মা ভীষণ খুশি হবে বলো। মা মনে হয় কোনোদিনও নিজের জন্মদিন পালন করেনি। এবার ক্রিসমাসের দিন আমি আর তুমি মাকে একটা সারপ্রাইজ দেব। কোনো দরকার নেই মারিয়াম, মা তোমার উপর এমনিই সবসময় রেগে থাকে। তার উপর এমন ক্রিসমাস পার্টি আয়োজন করলে মা কিন্তু ভীষণ কথা শোনাবে। তুমি কেমন ছেলে গো? মায়ের জন্মদিন সেলিব্রেট করতে চাইছো না, আর ক্রিসমাসের দিন তোমার মায়ের জন্মদিন। এটা তো দারুণ ব্যাপার। আমি কিছুতেই ক্রিসমাসের আনন্দ মিস করতে পারবো না। আর মায়ের জন্মদিন সেলিব্রেট করলে মা কিচ্ছু বলবে না। রাতুল মারিয়ামকে অনেকবার বারণ করলেও সে কিছুতেই রাতুলের কথা শুনতে চায় না। এভাবে দেখতে দেখতে ক্রিসমাসের দিন চলে আসে। মারিয়াম সকালবেলা চন্দনা দেবীর ঘরে যায়। চন্দনা দেবী মারিয়ামকে দেখেই কথা শোনাতে শুরু করে। কি হলো অলক্ষণী অপয়া মেয়ে? সাত সকালে আমার ঘরে এসেছো কেন? ক্রিসমাসের দিন সকাল সকাল নিজের অশুভ মুখটা না দেখালেই পারতে। মা, আপনার বান্ধবী সুমিতা কাকিমা ফোন করেছিল। উনি আপনাকে দুপুরবেলা ওনার বাড়িতে ইনভাইট করেছেন। আপনাকে অবশ্যই যেতে বলেছেন। সেটা জানাতেই আমি আপনার ঘরে এসেছি। চন্দনা দেবী সুমিতার বাড়িতে নেমন্তন্ন পেয়ে খুবই খুশি হয়। সে দুপুরবেলা সেজে গুজে সুমিতার বাড়ি চলে যায়। চন্দনা দেবী চলে যাওয়ার পর মারিয়াম রাতুলকে ফোন করে। রাতুল, আমি মাকে তার বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি ক্রিসমাস কেক, চকলেট কেক, ফ্রুট কেক, নানান রকমের কুকিজ, ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের টুপি নিয়ে বাড়ি চলে এসো। আমাদের তো পুরো বাড়িটা সাজাতে হবে। বাবা, তুমি পারো বটে। আমি আসছি এক্ষুনি। রাতুল সমস্ত জিনিসপত্র কিনে বাড়ি চলে আসে। মারিয়াম ও রাতুল সারা বাড়ি ক্রিসমাস লাইটে সাজিয়ে দেয়। তারা বাড়ির ড্রয়িং রুমে সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি লাগায়। টেবিলে নানান রকমের এগলেস কেক, নানান রকমের ভেজ খাবার,
মিষ্টি, আইসক্রিম সমস্ত কিছু সাজিয়ে রাখে। মারিয়াম চন্দনা দেবীর সমস্ত বান্ধবীকে ফোন করে ইনভাইট করে এবং প্রত্যেক বছরের মতো এবারেও ক্রিসমাসে মারিয়াম একটি এনজিও সংস্থার সমস্ত গরিব এবং অনাথ বাচ্চাদের নিমন্ত্রণ করে। ধীরে ধীরে চন্দনা দেবীর বাড়ি আসার সময় হয়ে যায়। রাতুল ভীষণ টেনশনে থাকে। মারিয়াম রাতুলকে কোনো রকম টেনশন করতে বারণ করে। ধীরে ধীরে চন্দনা দেবীর সমস্ত বান্ধবীরাও এবং এনজিও সংস্থার বাচ্চারাও তাদের বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর সুমিতা চন্দনা দেবীকে নিয়ে তাদের বাড়িতে আসে। চন্দনা দেবী বাড়িতে আসলে সকলে খুবই খুশি হয় এবং আনন্দে চিৎকার করে ওঠে। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। চন্দনা দেবী কিছুই বুঝে উঠতে পারে না। সে এরকম কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। কি অবস্থা মা, ক্রিসমাসের দিন তোমার জন্মদিন আর সেটাও তোমার মনে নেই? সত্যি সারা জীবন তুমি আমাদেরই জন্মদিন পালন করে গেলে, আর তোমারটাই মনে নেই। তোমার জন্মদিন আর পালনও হলো না, তাই আজকে ক্রিসমাসের দিন আমরা সবাই মিলে তোমার জন্মদিন পালন করব। চন্দনা দেবী রাতুলের কথা শুনে ভীষণ খুশি হয় এবং সে তার সমস্ত বান্ধবীদের দেখে খুবই আনন্দ পায়। কিন্তু চন্দনা দেবী এনজিওর গরিব বাচ্চাদের দেখে রাতুলের উপর রাগ প্রকাশ করে। সে তাদের একেবারেই পছন্দ করে না। রাতুল, আমার জন্মদিন পালন করছিস ঠিক আছে, কিন্তু এই গরিব ভিখারি বাচ্চাগুলোকে জুটিয়ে এনেছিস কেন? কি নোংরা জামা কাপড় পরেছে, বাপরে বাপ! এদেরকে আবার কেন আনতে গেলি? ক্রিসমাসের দিন এরা আমাদের বাড়িতে কি করছে? মা, এমন করে কেন বলছো? ওরা তো সান্তারই সন্তান, ওদেরকে আমি এনজিও থেকে এনেছি। তোমার জন্মদিন আর ক্রিসমাসে ওরা আমাদের সাথেই আনন্দ করবে, খাওয়া দাওয়াও করবে। নাও তুমি তাড়াতাড়ি কেক কাটো। চন্দনা দেবী এনজিওর বাচ্চাদের সাথে কিছুতেই কেক কাটতে চায় না। মারিয়াম চন্দনা দেবীকে কেক কাটতে বললে সে তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। আজকের মতো একটা ভালো দিনে এরকম করবেন না মা, আপনি দয়া করে কেকটা কাটুন। সবাই তো অপেক্ষা করছে, আমায় না হয় পরে কথা শোনাবেন। তুমি হলে কি আসল শয়তান! আমার ছেলে আমার জন্মদিন মনে রেখেছে, এত সুন্দরভাবে এই ক্রিসমাসের দিনে আমার জন্মদিন পালন করছে, তুমি সেটা সহ্য করতে পারছো না? না, আমার তো মনে হয় তুমি এই গরিব ভিখারি বাচ্চাগুলোকে এনেছো যাতে আমার এই দিনটা খারাপ হয়ে যায়। শান্তি হয়েছে তো? এই বাচ্চাগুলোকে আমি না তাড়িয়ে কিছুতেই কেক কাটবো না। তোমার বদ মতলব আমি ঘুচিয়ে দেব। যাও, সরে যাও বলছি। মারিয়াম তার শাশুড়ি মায়ের কথায় ভীষণ কষ্ট পায়। সে কাঁদতে শুরু করে। রাতুল তাকে কাঁদতে বারণ করে। রাতুল তার মায়ের এমন ব্যবহারে ভীষণ রেগে গিয়েছিল। আমি আজকে কিচ্ছু করিনি মা, যা করেছে মারিয়াম করেছে। তোমার জন্মদিনে এত আয়োজন মারিয়াম একাই করেছে। আমি বরং বারণ করেছিলাম তোমার জন্মদিন পালন করতে, যদি তুমি রেগে যাও। কিন্তু মারিয়াম আমার কোনোই কথা শোনেনি। তাই দয়া করে তুমি আজকে ক্রিসমাসের দিনে মারিয়ামকে কোনো বাজে কথা বলো না। আর হ্যাঁ, বাচ্চারা গরিব হোক আর কিংবা বড়লোকই হোক না কেন, তাই আজকে তুমি ওদের কিছু বললে সান্তা তোমার উপর পাপ দেবেন, বুঝেছো? চন্দনা দেবী তার ছেলের কথা শুনে কষ্ট পায় এবং সে হাউ হাউ করে কেঁদে ওঠে। মারিয়াম তার শাশুড়ি মায়ের চোখে জল সহ্য করতে পারে না। মা, আপনি কাঁদবেন না, আজকে অন্তত আপনি কাঁদবেন না প্লিজ। আমি চলে যাচ্ছি এই বাচ্চাদেরকে নিয়ে, কারণ প্রত্যেক বছর ক্রিসমাসের দিনে আমি এনজিওর বাচ্চাদের খাবার খাওয়াই। আমিও তো এদের মতো অনাথ, তাই এদেরকে দেখে আমার খুবই কষ্ট লাগে। আমি এক্ষুনি বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি। চন্দনা দেবী তার বৌমাকে সেখান থেকে যেতে দেয় না। সে তার ভুল বুঝতে পেরে মারিয়ামের কাছে ক্ষমা চায়। সারা জীবন আমার জন্মদিন এভাবে কেউ পালন করেনি মা, কিন্তু তুমি আজকে এত সুন্দর একটা উপহার আমাকে দিলে, ধন্যবাদ। আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মারিয়াম এবং রাতুল চন্দনা দেবীর কথা শুনে খুবই খুশি হয় এবং তারা চন্দনা দেবীকে ক্ষমা করে দেয়। চন্দনা দেবী সকলের সঙ্গে মিলে কেক কাটে। বাচ্চারা জিঙ্গল বেল মেরি ক্রিসমাস এবং হ্যাপি বার্থডে গান গেয়ে ওঠে। চন্দনা দেবী নিজে ভেজ কেক খেলেও সকলকে নন ভেজ কেক খাওয়ার জন্য অ্যালাউ করে। এভাবেই তারা আনন্দের সাথে ক্রিসমাস উদযাপন করে।